ওদের বলুন চলে আসতে, বাংলায় কাজের অভাব নেই, চলে আসতে বলুন। যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে। আপনার আমার ছেলেমেয়েরা যদি মুখ্যমন্ত্রীর আবেদনে ফিরে আসেন তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হবে। ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো, জব কার্ড তৈরি করে। যারা প্রফেশনালি গত 5 বছর ধরে ভুয়ো প্রফেশনালি সংস্থাকে নিয়োগ করেছেন এই ভুয়ো ভিডিও তৈরি করবার জন্য, ফেসবুক তৈরি করার জন্য, টুইটার তৈরি করার জন্য, এরা যেই মুহূর্তে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে সেই মুহূর্তে দেখা যাবে যে কোন মালদায় কিছু ভোটারের নাম ইচ্ছা করে বিএলওকে দিয়ে বাদ দিয়ে দিলে তখন দিয়ে মালদাতেই, ভালো করে শুনবেন, এই সম্ভাবনা কিন্তু প্রবল, দেখা যাবে যে রাজনীতির ষড়যন্ত্র হিসাবে মালদা বা মুর্শিদাবাদে বা উত্তর 24 পরগনার কোনো একটা বুথে কিছু ভোটারের নাম বা বিশেষ সম্প্রদায়ের ভোটারের নাম বাদ দিয়ে চিৎকার করতে থাকলো, ভুয়ো ভোটার বাদ গেছে, ভুয়ো ভোটার বাদ গেছে, ভুয়ো ভোটারকে বাদ দিয়েছে কে বিজেপি ছাড়া, আবার কে ভুয়ো ভোটারকে বাদ দিয়েছে কে কেন্দ্রীয় ইলেকশন কমিশন ছাড়া, আবার কে, অর্থাৎ নিজেরাই কিন্তু ওই বিএলও কে দিয়ে, নিজেরাই কিন্তু বিএলও কে দিয়ে ভুয়ো জেনুইন কিছু ভোটারের নাম বাদ দিয়ে দিল। জেনুইন ভোটারদের নাম বাদ দিয়ে তখন নিজেরাই কিন্তু শোরগোল করতে লাগলো, মিটিং মিছিল করতে লাগলো যে জেনুইন ভোটারকে বাদ দেওয়া হয়েছে, জেনুইন ভোটারকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ বাদও দিলাম আমি, আবার বাদ দেওয়ার বিরুদ্ধে আন্দোলনও আমি করলাম, করে দিয়ে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করলাম যেটা বোঝার ক্ষমতা বিরোধী রাজনৈতিক দলগুলো থাকবে না, মিডিয়ার থাকবে না। মিডিয়াও মনে করবে যে ঠিকই তো জেনুইন ভোটার বাদ দেওয়া হয়েছে, কিন্তু জেনুইন ভোটারটা আমার রাজনীতির ষড়যন্ত্রের পার্ট হিসাবে আমি বাদ দিলাম। আবার আমি মিটিং মিছিল করে বললাম যে জেনুইন ভোটারের নাম বাদ গেছে কেন, বাদ গেছে কেন, বাদ গেছে কেন। এটা বোঝার ক্ষমতা না শাসক দলের, না বিরোধী দলের আছে, না মিডিয়ার থাকবে। ফলে অসংখ্য ধরনের ষড়যন্ত্রের সম্ভাবনা কিন্তু এই নিবিড় ভোটার তালিকা সংশোধনীকে কেন্দ্র করে বা যেভাবে অনুপ্রবেশকারীদেরকে এখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বা জেনুইন ভারতীয় নাগরিকত্ব যাচাই বাছাই করা হচ্ছে, সেইকে কেন্দ্র করে নানা ধরনের ফেক ভিডিও, মিথ্যে ভিডিও আপনাদের সামনে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম থেকে বলেছেন, বোলপুর থেকে সভা করে বলেছিলেন যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক, রাজ্য সরকারের হিসেব মতন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে আছেন, আপনারা পশ্চিমবাংলায় চলে আসুন। পশ্চিমবাংলা সরকার আপনাদের জন্য কর্মশ্রী প্রকল্প, আপনাদের জন্য পশ্চিমবাংলা সরকার স্বাস্থ্য সাথী প্রকল্প দেবে, রেশন ব্যবস্থা করে দিবে। ফলে আপনারা যে যেখানে বাইরের রাজ্যে আছেন আপনারা চলে আসুন, আপনারা এ রাজ্যে এসে কাজ করুন। এই কনটেক্সটেই আমাকে অসংখ্য মানুষ জানতে চেয়েছেন যে দাদা এটার পলিটিক্যাল এবং ইকোনমিক ইমপ্লিকেশন কি, অর্থাৎ রাজনৈতিক অর্থনৈতিক ইমপ্লিকেশন কি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের যে বিভিন্ন রাজ্যে কাজ করছে বাঙালিরা, তাদেরকে চলে আসতে বলেছেন। প্রথমত আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শ্রমিকদের কথা বলেছেন নাকি আইটি সেক্টরে সমেত আপনার আমার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা হায়দ্রাবাদে কাজ করে, পুনেতে কাজ করে, ব্যাঙ্গালোরে কাজ করে, দিল্লিতে কাজ করে, তাদের চেন্নাইয়ে কাজ করে, এরকম আপনার আমার ঘরের ছেলেমেয়েরা তো এখন আর চাকরি পায় না, রাজ্য সরকারের চাকরি পায় না। ফলে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা এখন বিভিন্ন রাজ্যের, কেউ আইটি সেক্টরে কাজ করে, তো কেউ ইকোনমিক বিভিন্ন সেক্টরে কাজ করে, তাদেরকেও ফিরে আনবার কথা বলছেন কিনা। ফলে যদি সেটা হয় তাহলে পশ্চিমবাংলায় কোনো চাকরি নেই। পশ্চিমবাংলায় কিন্তু আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি একজন অধ্যাপক হিসাবে, যে পশ্চিমবাংলায় কিন্তু কোনো আপনার আমার ঘরের ছেলেমেয়েরা যে হোয়াইট জব করে, হোয়াইট কালার জব করে, যে ধরনের আইটি সেক্টরের কাজ করে, যে ধরনের বিজনেস সেক্টরে কাজ করে, ইকোনমিক সেক্টরে কাজ করে, বিভিন্ন কোম্পানিগুলোতে কাজ করে, সেই ধরনের কোম্পানির কাজকর্ম কিন্তু পশ্চিমবাংলায় নেই। ফলে আপনার আমার ছেলেমেয়েরা যদি মুখ্যমন্ত্রীর আবেদনে ফিরে আসেন তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হবে। এই রাজ্যে যারা কাজ করছে একটু একটু তারাও কাজ হারাবে, কারণ বাইরের রাজ্যে যারা কাজ করছে তারা অনেক দক্ষ শ্রমিক, দক্ষ ব্যক্তি। তারা যদি পশ্চিমবাংলায় আসে, আজকে পশ্চিমবাংলায় যে কয়েকটা মানুষ কাজ করছে বিভিন্ন সেক্টরে,
তারা কিন্তু কাজ হারাবে, তাদের মজুরির হার কমে যাবে, তারা যে বেতনে কাজ করে মাসে সেটাও কিন্তু কমে যাবে। অর্থাৎ এখানে তখন ডিমান্ড, চাকরির যে ডিমান্ড তার থেকে সাপ্লাই বেশি হয়ে যাবে। সাপ্লাই বেশি হয়ে গেলে জানেন আপনারা, মালিকরা কম পয়সায় বা কম মজুরিতে শ্রমিক পেয়ে যাবে, মানে কাজের লোক পেয়ে যাবে। ফলে এটা একেবারে আত্মঘাতী বাঙালি। নীরশ্রী চৌধুরী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বান আত্মঘাতী বাঙালির সমান। একজন অত্যন্ত স্বার্থপর রাজনীতিবিদদের ভাবনা চিন্তার সাথে সমার্থক শব্দ আমি বলছি। তার কারণ হলো যে মানে হাজার হাজার বাঙালি যারা বিভিন্ন রাজ্যে কাজ করছেন, তারা ভিন্ন রাজ্যে কাজ করছেন, তার কারণ পশ্চিমবাংলায় কাজ নেই। পশ্চিমবাংলায় কাজ যদি থাকতো তাহলে আপনি, আপনার ছেলে, আমার ছেলে কেন ভিন্ন রাজ্যে যাবে? এবং পশ্চিমবাংলার অধিকাংশ শহর তো বটেই, গ্রামেও এখন বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, এটা কিন্তু আত্মঘাতী বাঙালির গল্প। এটা কার্যত বলা নিজের পায়ে নিজে কুড়োল মারার মতন। প্রথমত যদি আপনার আমার ছেলের পরিবারের গুলোর দিকে তাকান, তাহলে তারা যে বিভিন্ন রাজ্যে কাজ করছে, তারা যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে চলে আসে এই রাজ্যে, তাহলে এই রাজ্যে যে কয়েকজন মানুষ কাজ করছে তারাও কাজ হারাবে। বিভিন্ন রাজ্য থেকে যদি ওয়ার্কাররা চলে আসেন বা কর্মীরা, বিভিন্ন কোম্পানিতে কর্মরত কর্মীরা চলে আসতে থাকেন, তাহলে এই রাজ্যে কর্মীরা যারা কাজ করছেন এখনো একটু একটু, তারাও কাজ হারাবেন। আর একই সাথে তাদের মজুরি হার বিপুল পরিমাণে কমে যাবে, কারণ কাজের চাহিদার থেকে যোগান বেশি থাকবে, অর্থাৎ কর্মী সংখ্যা বেশি হয়ে যাবে। তার ফলে মানে বাড়ি বাড়ি বেকারত্ব এবং আইন শৃঙ্খলা জনিত সমস্যাও তৈরি হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে পরিযায়ী শ্রমিকদের কথা বলি। পশ্চিমবাংলাতে আপনারা জানেন যে কৃষিকাজে যারা শ্রমিক আছে 400-450 টাকার মতন ডেলি পায়, খুব কম জায়গাতেই 500 টাকা করে পায়। কিন্তু কেরালাতে গিয়ে যদি ওই ক্ষেতের কাজই করেন, তাহলে ক্ষেতের মজুরি বাবদ 1100 থেকে 1200 টাকা তারা প্রতিদিন পান। তাহলে আপনি আমায় বলুন যে একজন শ্রমিক পশ্চিমবাংলাতে যদি 400 থেকে 450 টাকা রোজ পায়, আর আরেক জায়গায় গিয়ে যদি 1200 টাকা পায়, সে কেন পশ্চিমবাংলায় পড়ে থাকবে? সে তার বউ বাচ্চাদের জন্য কেন একটা সুখের স্বপ্ন দেখবে না? সেই কারণেই হাজার হাজার মানে শ্রমিক, হাজার হাজার কৃষি শ্রমিক বা শিল্পের শ্রমিক, এমনকি পরিচায়িকারাও পশ্চিমবাংলা ছেড়ে বিভিন্ন রাজ্যে যায় বা চলে যাচ্ছে। শুধুমাত্র মজুরির পরিমাণ বিরাট ওখানে। মানে যদি দ্রব্যমূল্যের দামের কনটেক্সটেও আমি দেখি, তাহলেও ব্যাঙ্গালোরে একজন পরিযায়িকা একটা বাড়িতে বাসন মেজে 5,000 টাকা পায়। আপনারা প্লিজ আমার অভিজ্ঞতাগুলো নিজেরা মিলিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা ব্যাঙ্গালোরে আছে, আপনারা যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন একজন পরিযায়িকা 2 ঘন্টার জন্য কাজ করতে আসে, মাসে 5,000 টাকা নেয়। কিন্তু পশ্চিমবাংলাতে সেই পরিযায়িকাই কাজ করে 2 ঘন্টা, সে কিন্তু পায় মাত্র 1,500 টাকা। ফলে 1,500 টাকা আরেক জায়গায় 5,000 টাকা। ওখানে 5টা বাড়ি কাজ করলে মাসে 25,000 টাকা একজন পরিযায়িকা রোজগার করতে পারে। এখানে 5টা বাড়িতে কাজ করলে একজন পরিযায়িকা খুব বেশি হলে 6 থেকে 7,000 টাকা রোজগার করতে পারে। ওখানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হলেও তারপরেও তার সঞ্চয়ের একটা সুযোগ থাকে, তার ছেলে মেয়েকে পড়াশোনা করবার জন্য অতিরিক্ত খরচা করতে পারে একজন পরিযায়িকা বাংলা থেকে গিয়ে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বা অন্য কোনো শহরে কাজ করে। কিন্তু পশ্চিমবাংলাতে মজুরির হার এতটাই কম যে এখানে, এবং এরা যদি সবাই আবার চলে আসে, ধরুন গুরগাঁও থেকে বা দিল্লির থেকে যদি হাজার হাজার পরিযায়িকা পশ্চিমবাংলায় ফেরত আসে, বা ব্যাঙ্গালোর থেকে ফেরত আসে, বা পুনের থেকে ফেরত আসে, বা চেন্নাই থেকে ফেরত আসে, বা হায়দ্রাবাদ থেকে ফেরত আসে, তাহলে পশ্চিমবাংলায় যে পরিযায়িকারা আপনার আমার বাড়িতে কাজ করছেন তাদের মজুরিও কিন্তু কমে যাবে। কেন কমে যাবে? তখন কাজের যে চাহিদা, মানে গৃহ কাজের যে চাহিদা, তার থেকে মানে কাজের কর্মীর সংখ্যা বেশি হয়ে যাবে। স্বভাবতই আমরা আরো কম দামে হয়তো 500-700 টাকায় তখন মানে কাজের পরিযায়িকা পাবো। ফলে এটা আরেকটা ভয়ঙ্কর ডিজাস্টার টেনে আনছেন। আমি মানে ইতিহাসের কনটেক্সটে আপনাকে বলি,
একটা সময় ওপার বাংলা থেকে যখন শরণার্থীরা এসেছিলেন তখন কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছিল আন্দামানে গিয়ে রিসেটেল করুক। আজকে যারা মানে বাধা দিয়েছিল আন্দামানে বাঙালিদের যাওয়ার প্রশ্নে বা মানে ইয়েতে আপনার গিয়ে ছত্তিশগড়ে যাওয়ার প্রশ্নে, তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। আন্দামানে যে কয়টা বাঙালি আছে তারা কিন্তু অনেক ভদ্রভাবে আছে, অনেক সুস্থভাবে আছে, আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে অনেক সমৃদ্ধ অবস্থায় আছে। ঠিক একইভাবে আজকে যারা ভিন্ন রাজ্যে কাজ মানে কর্মীদের কেবলমাত্র পলিটিক্যাল কারণে, ভোট ব্যাংকের কারণে ফেরত আনতে চাইছেন আবেগতাড়িতভাবে, দায়িত্বজ্ঞানহীনভাবে, তারা কিন্তু আমি মনে করি যে বাঙালি সর্বনাশের কথাই বলছেন। কারণ বাঙালিরা চারিদিকে ছড়িয়ে কোন রকম জীবনযাপন করছে এখন। এই ভোট ব্যাংকের রাজনীতির জন্য এই বাঙালিদের জন্য আপনি ফেরত আনতে চান, তাহলে কিন্তু এই বাঙালিদের দুরবস্থা আরো বাড়বে, বেকারত্ব আরো বাড়বে। এবং রাজ্যে এসে তারা কি করবে? রাজ্যে এসে রকে আড্ডা দেওয়া, রাজনৈতিক দলের পতাকা ধরা, তৃণমূলের মিটিং মিছিলে অংশ নেওয়া, আর ভোটের সময় ভোট দেওয়া, বাদবাকি সময় রেশন কিছু পাবে আর কিছু ভাতা পেতে পারে। কিন্তু নিজে স্বনির্ভরভাবে ভিন্ন রাজ্যে কাজ করছে, ভিন্ন রাজ্যে যারা স্বনির্ভরভাবে কাজ করছে তাদেরকে আমার ভোটের সাথে নিয়ে আসার যে আহ্বান, এটা অত্যন্ত নক্কারজনক, দায়িত্বজ্ঞানহীন এবং মানে একজন মানে অন্যায় অত্যাচারী শাসকের ভাষা বলে আমি মনে করি। আমার সমস্যা যদি হয় হাত ব্যথার, তাহলে আমি হাতটা কেটে ফেলে দিব। আমি মনে করি যে অপারেশন সিঁদুরের পরে জাতীয় নিরাপত্তার ইস্যু গুরুত্বপূর্ণ হয়েছে। জাতীয় নিরাপত্তার ইস্যুর কনটেক্সটে অনুপ্রবেশকারী দেরকে যাচাই বাছাই করবার চেষ্টা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হচ্ছে। সেটা করতে গিয়ে কিছু কিছু রাজ্যে কিন্তু রীতিমতন বাঙালিদের উপর মানে অন্যায় অবিচার হচ্ছে, এটা নিয়ে সামান্যতম আমার কোনো সংশয় নেই। যেখানে যেখানে বাঙালিদের শনাক্ত করা নিয়ে, অর্থাৎ যেহেতু বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বেশি এসেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও এক সময় স্বীকার করেছেন, লক্ষ লক্ষ এই রাজ্যে বাঙালি অনুপ্রবেশকারী ঢুকেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মানে তার অভিযোগ ছিল সংসদে দাঁড়িয়ে। আজকে যারা বিরোধী রাজনীতি করেন তারাও একই অভিযোগ করছেন যে অনুপ্রবেশ ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য। এই অনুপ্রবেশকারীরা জাতীয় নিরাপত্তার জন্য থ্রেট, বিশেষ করে অপারেশন সিঁদুরের পরে এবং ইউনূস সরকার মৌলবাদী সরকার আসার ফলে তারা পরিষ্কার 7 সিস্টার নিয়ে যে ধরনের রাজনৈতিক কৌশল নিচ্ছে এবং পাকিস্তানের সাথে মানে ভিসা ফ্রি করে যেভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়িয়েছে, পাকিস্তান এখন কাশ্মীর দিয়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটাচ্ছে না, বাংলাদেশের মধ্য দিয়ে এ দেশে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে। ইতিমধ্যে কিছু কিছু জঙ্গি ধরাও পড়েছে। ফলে এইরকম একটা অবস্থায় জাতীয় নিরাপত্তার প্রশ্নে অনুপ্রবেশকারীদেরকে ট্র্যাক করা, তারা সত্যি অনুপ্রবেশকারী কিনা, থাকলে তাকে পুশব্যাক করা, এটা রাষ্ট্রের কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে। কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে চাইছেন না। একসময় বুঝতেন, কিন্তু এখন ভোট ব্যাংকের স্বার্থে তিনি যে কোনো মূল্যে সংখ্যালঘু মুসলিমদের ভোটটা পেতে গিয়ে কিন্তু অনুপ্রবেশের ইস্যুটাকে তিনি অস্বীকার করছেন বা এটাকে অ্যাড্রেস করতেই চাইছেন না। আমাদের যে প্রশ্নটা সেটা হলো জাতীয় নিরাপত্তার সাথে কোনো মতেই মানে করা চলবে না, মানে কোনো ধরনের সমঝোতা করা চলবে না। কিন্তু অ্যাট দি সেম টাইম যারা বছরকে বছর এদেশের নাগরিক যদি ভিন্ন রাজ্যে কাজ করে, ভিন্ন রাজ্যের পুলিশ তাদেরকে শনাক্ত করুক, তাদের কাগজপত্র দেখুক যে তারা প্রকৃত ভারতীয় কিনা। যদি প্রকৃত ভারতীয় না হয় তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাক, এটা আমরা চাই। কিন্তু এই কাগজপত্র দেখতে গিয়ে যাতে কোনো বাঙালি হেনস্থা না হয় সেটা আমাদের কাম্য। কিন্তু একই সাথে আপনাদেরকে বলতে চাই, যেভাবে তৃণমূল কংগ্রেস এই নাগরিকত্ব শনাক্তকরণ বা অনুপ্রবেশকারী কিনা ব্যক্তি সে যাচাই করবার কাজে যে বিভিন্ন রাজ্যের পুলিশ নেমেছে, সেটাকে বাধা হিসেবে দেখা হচ্ছে, অন্যায় হিসেবে দেখা হচ্ছে এবং বাঙালি অস্মিতাকে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল। কারণ তার যে 15 বছরের শাসন, সেই শাসনে কয়লা চুরি থেকে শুরু করে, গরু চুরি থেকে শুরু করে একের পর এক দুর্নীতি, শিক্ষক যারা দুর্নীতিতে চাকরি হারিয়েছেন সেখান থেকে শুরু করে বেকারত্ব
এবং নিয়মিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা না হওয়া, 6 লক্ষ সরকারি কর্মচারী অবসরের পরে তাদের নিয়োগ না করা, দিয়ে না দেওয়া, কৃষকদের সহায়ক মূল্য না পাওয়া থেকে শুরু করে একের পর এক ইস্যু তার সরকারের বিরুদ্ধে আছে। এইরকম অবস্থায় রাজনৈতিক কৌশল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস বাংলা ভাষার ইস্যুটাকে সামনে আনবার চেষ্টা করেছেন। প্রশ্ন হচ্ছে এখানে বাংলা ভাষাকে কেন্দ্র করে কোন রকম কোন ঘটনা ভিন্ন রাজ্যে ঘটছে না। ভিন্ন রাজ্যে যেটা ঘটছে, অনুপ্রবেশের প্রশ্নে পশ্চিমবাংলায় বসবাসকারী বা পশ্চিমবাংলার থেকে যারা বাঙালিরা গেছে তাদের কাউকে কাউকে যেভাবে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে সেটা অন্যায়। কিন্তু যে রাজ্য বাঙালির ভাষার কথা বলেন সেই রাজ্য কিন্তু আমরা বছরকে বছর দেখছি বাংলা ভাষা সবচেয়ে বেশি অবহেলিত। এখানে 8,200 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে যেখানে বাংলা ভাষা রক্ষা করা যেত। এখানে একের পর এক সাংসদদেরকে, ভিন্ন রাজ্যের সাংসদদেরকে এ রাজ্যের সাংসদ পদ বন্টন করা হচ্ছে। কীর্তি আজাদ থেকে শুরু করে সুস্মিতা দেব, এরা বা ইউসুফ পাঠান, এরা সব ভিন্ন রাজ্যের এমপি। আমাদের রাজ্যের বাঙালিরা এমপি হতে পারতেন, সেটা কিন্তু ভিন্ন ভাষাভাষী মানুষেরকে এমপি করা হচ্ছে। এবং একই সাথে আপনাকে যদি দেখেন, এখানে স্বয়ং মুখ্যমন্ত্রী হিন্দিতে বেশিরভাগ সময় কথা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে কথা বলেন, এবং এখানে কিন্তু বাঙালি সংস্কৃতির নাম করে কার্যত বাঙালি রবীন্দ্রনাথের যে ভাবনা চিন্তার সংস্কৃতি সেখান থেকে অনেক অনেক দূর আমরা কিন্তু সরে গেছি। আমাদের যে মূল্যবোধ সেখান থেকেও আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। একটা ক্রমশ দুর্নীতিগ্রস্ত জাতিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। প্রতিনিয়ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি উঠে আসছে। বাঙালি গরিব হতে পারে কিন্তু কখনোই দুর্নীতিগ্রস্ত জাতিতে ছিল না। এইরকম একটা অবস্থাতে আমার যেটা অনুরোধ, রাজনৈতিক নেতারা রুটি সেঁকবেন, রাজনীতির রুটি সেঁকবেন, কিন্তু দয়া করে ভিন্ন রাজ্যে যারা কাজ করছে তাদেরকে নিয়ে রাজনীতি করবেন না। ভিন্ন রাজ্যে যারা আছেন তাদেরকে নিয়ে রাজনীতি করা তারা ফিরে আসুক, তাদেরকে আমি বিভিন্ন স্কিমের কাজ দেব বা এরকম মিথ্যে আশ্বস্ত করা বা স্বাস্থ্য সাথী দেব, এইসব কথা বলে তাদেরকে আপনারা যে ধরনের বক্তব্য রাখছেন তাদের মধ্যে মানসিক অসন্তুষ্ট তৈরি হবে। ভিন্ন রাজ্যের অধিবাসীরাও বাঙালি সম্পর্কে বিরূপ মন্তব্য করবে, এবং যারা কাজ দিয়েছে বাঙালিকে, অর্থাৎ বিভিন্ন কোম্পানি কাজ দিয়েছে বা মালিক পক্ষ কাজ দিয়েছে যে বাঙালিকে ভিন্ন রাজ্যে, তাদের মধ্যেও সংশয় হবে এরা চলে যেতে পারে, ফলে এদের কাজ ছাড়িয়ে দিতে পারে। ফলে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় হোক, সেটা শুভেন্দু অধিকারী হোক, সেটা সুজন চক্রবর্তী হোক, সবার কাছে অনুরোধ, কোনো মন্তব্য করবার সময় একটা পরিবারকে গুরুত্ব দিন, পরিবারের কাজকর্মকে গুরুত্ব দিন। পরিবার যে ভিন্ন রাজ্যে একটু সুখে শান্তিতে আছে সেটাকে নিশ্চিত করুন। যেখানে কোনো বাঙালি যদি সত্যি পুলিশের দ্বারা হ্যারাস্ট হয়, তাহলে রাজ্যের প্রশাসন কি করছে? প্রশাসন কেন চুপ করে বসে আছে? প্রশাসন নানা রকম সহযোগিতা করবে। যেখানে যেখানে সহযোগিতা হয়েছে আমরা দেখেছি পুলিশের সামান্যতম হ্যারাসমেন্টও সেটা শূন্যতে নেমে এসছে, বা ভিন্ন রাজ্যের পুলিশ সঙ্গে সঙ্গে সেই ক্ল্যারিফিকেশন পেয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। ফলে অনুপ্রবেশ শনাক্তকরণটা খুবই জরুরি, এবং যদি কোনো বিদেশি এ দেশে থাকে তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়াটাও খুব জরুরি। এর সাথে কোনো সমঝোতা করা চলতে পারে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত সমঝোতার বার্তা দিচ্ছেন যে অনুপ্রবেশ হলে হোক, একজনের ভোটার তালিকায় নাম কাটা যাবে না, ইত্যাদি ইত্যাদি কথা বলে। এবং একই সাথে দেখুন, রাজ্যের সর্বোচ্চ প্রশাসনের থেকে সংবিধানের শপথ নিয়ে যেভাবে ইলেকশন কমিশনকে ডিফাই করবার কথা বলছেন, অস্বীকার করবার কথা বলছেন, এবং প্রত্যেকটা নির্বাচনের সময় ইলেকশন কমিশন যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে না পারে তার উদ্যোগ নেওয়া হয়, এবং সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয়, হাতাখুন্তি নিয়ে আসো, সেন্ট্রাল ফোর্সকে আটকাও, এই বার্তা প্রতিনিয়ত দিয়ে যে এক ধরনের গুন্ডারাজ কায়েম করা হয়, সেই গুন্ডারাজ কায়েমের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, যেটা আরেকটা ভয়ের কারণ। এটা সংবাদ মাধ্যম, মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম কিন্তু কার্যত লুকিয়ে ফেলছে। তারা কিন্তু এই যে প্রথম থেকে ইলেকশন কমিশনের উপর চাপ তৈরি করা হচ্ছে এবং যাতে ফ্রি ফেয়ার ভোটার তালিকা না হয় তার উদ্যোগকে সমর্থন করা হচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়াও একটা রোল কিন্তু আমার চোখে অত্যন্ত খারাপ বলে মনে হচ্ছে। এটা কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমার প্রশ্ন হচ্ছে যে ইলেকশন নির্বাচনী তালিকায় একজনও ভুয়ো নাম থাকবে কেন, আবার একজনও সঠিক নাগরিকের নাম বাদ যাবে কেন? এই প্রশ্নটা কিন্তু জোরালোভাবে রাখতে হবে, একই সাথে রাখতে হবে।
আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মানে দলীয় মঞ্চ থেকে পরিষ্কার বুথ লেভেল অফিসারদেরকে, ইআরওদেরকে বার্তা দেন যে আপনারা আমার রাজ্যের কর্মচারী, আমি বেতন দেই, আমি সবকিছু করি, আমার নিয়ন্ত্রণে কাজ করেন, ইলেকশন কমিশন, ইলেকশনের সময়, ইলেকশন চলে গেলে আপনারা আমারই কর্মী, ইলেকশনের পরেও আপনারা আমার কর্মী, আগেও আমার কর্মী, এই বার্তার মধ্য দিয়ে পরিষ্কার যেটা ধরা পড়ে সেটা হলো যে ভাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটার তালিকা আমি সংশোধন করতে দেব না। রাজ্যে 25 লক্ষর উপরে মৃত ভোটারের নাম আছে। এই মৃত ভোটাররা কিন্তু সবসময় শাসক দলের সহায়ক ভোটার, এরা 4টের সময় প্রক্সি ভোট দিয়ে দেয় এই মৃত ভোটারদের নাম করে। আবার একইভাবে এখানে কিন্তু প্রচুর নাম আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছিলেন যে এখানে কিন্তু প্রচুর ভোটার আছেন যারা কিন্তু একাধিক জায়গায় নাম যাদের আছে, অর্থাৎ একজন ব্যক্তি একাধিক জায়গায় কিন্তু নাম লিখে রেখেছেন। এই ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রিদেরকে নাম বাদ দিতে হবে। এমন বহু ভোটার আছেন যারা ভুয়ো মানে কার্ড দেখিয়ে, ভুয়ো নথি দেখিয়ে ভোটার তালিকায় নাম লিখিয়েছেন। অনুপ্রবেশকারী এমন বহু আছেন যারা নাম লিখিয়েছেন, যারা হয়তো বাংলাদেশে বাস করেন, পশ্চিমবাংলায় ভোটার তালিকায় নাম লিখিয়ে রেখেছেন। এরকম অসংখ্য ধরাও পড়ছে কখনো কখনো সংবাদ মাধ্যমে। ফলে আমরা চাইব যে প্রত্যেকটা জাল ভোটার তালিকা থেকে সংশোধিত হোক। এখন যে প্রশ্নটা আসছে যে আমার কিন্তু আশঙ্কা যে ভোটার তালিকা সংশোধন এ রাজ্যে আদতেও হবে কিনা। এমন হতে পারে যে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভিন্ন রাজ্যের নির্যাতনের নাম করে অনেক জালি ভিডিও এ রাজ্যে আসছে, বিভিন্ন রকম জালি মানে ভিডিও ভিন্ন রাজ্যের নির্যাতনের নাম করে আসছে। কখনো তৃণমূলের প্রাক্তন সাংসদ সেগুলো আবার ডিলিট করেছেন, কখনো মুখ্যমন্ত্রী মানে যেটা আপলোড করেছেন এখন পর্যন্ত মানে দিল্লি পুলিশ চ্যালেঞ্জ করে রেখেছে যেগুলো ভুয়ো ভিডিও। এই ভুয়ো ভিডিও তৈরিটা এখন প্রফেশনাল সংস্থাগুলো করে, মানে রাজনৈতিক দলের সাথে যুক্ত প্রফেশনাল সংস্থাগুলো প্রচুর মিথ্যে, মিস ইনফরমেশন, ভুয়ো ভিডিও তৈরি করে। আমি কোনো রাজনৈতিক দলকে এর বাইরে রাখতে চাই না, কিন্তু আমার আশঙ্কা যারা প্রফেশনালি গত 5 বছর ধরে মানে প্রফেশনালি সংস্থাকে নিয়োগ করেছেন এই ভুয়ো ভিডিও তৈরি করবার জন্য, ফেসবুক তৈরি করার জন্য, টুইটার তৈরি করার জন্য, এরা যেই মুহূর্তে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে সেই মুহূর্তে দেখা যাবে যে কোনো মালদায় কিছু ভোটারের নাম ইচ্ছা করে বিএলওকে দিয়ে বাদ দিয়ে দিলে তখন দিয়ে মালদাতেই, ভালো করে শুনবেন, এই সম্ভাবনা কিন্তু প্রবল, দেখা যাবে যে রাজনীতির ষড়যন্ত্র হিসাবে মালদা বা মুর্শিদাবাদে বা উত্তর 24 পরগনার কোনো একটা বুথে কিছু ভোটারের নাম বা বিশেষ সম্প্রদায়ের ভোটারের নাম বাদ দিয়ে চিৎকার করতে থাকলো, ভুয়ো ভোটার বাদ গেছে, ভুয়ো ভোটার বাদ গেছে, ভুয়ো ভোটারকে বাদ দিয়েছে কে বিজেপি ছাড়া, আবার কে ভুয়ো ভোটারকে বাদ দিয়েছে কে কেন্দ্রীয় ইলেকশন কমিশন ছাড়া, আবার কে, অর্থাৎ নিজেরাই কিন্তু ওই বিএলওকে দিয়ে, নিজেরাই কিন্তু বিএলওদেরকে দিয়ে ভুয়ো জেনুইন কিছু ভোটারের নাম বাদ দিয়ে দিল। জেনুইন ভোটারদের নাম বাদ দিয়ে তখন নিজেরাই কিন্তু শোরগোল করতে লাগলো, মিটিং মিছিল করতে লাগলো যে জেনুইন ভোটারকে বাদ দেওয়া হয়েছে, জেনুইন ভোটারকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ বাদও দিলাম আমি, আবার বাদ দেওয়ার বিরুদ্ধে আন্দোলনও আমি করলাম, করে দিয়ে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করলাম যেটা বোঝার ক্ষমতা বিরোধী রাজনৈতিক দলগুলো থাকবে না, মিডিয়ার থাকবে না। মিডিয়াও মনে করবে যে ঠিকই তো জেনুইন ভোটার বাদ দেওয়া হয়েছে, কিন্তু জেনুইন ভোটারটা আমার রাজনীতির ষড়যন্ত্রের পার্ট হিসাবে আমি বাদ দিলাম। আবার আমি মিটিং মিছিল করে বললাম যে জেনুইন ভোটারের নাম বাদ গেছে কেন। এটা বোঝার ক্ষমতা না শাসক দলের, না বিরোধী দলের আছে, না মিডিয়ার থাকবে। ফলে অসংখ্য ধরনের ষড়যন্ত্রের সম্ভাবনা কিন্তু এই নিবিড় ভোটার তালিকা সংশোধনীকে কেন্দ্র করে বা যেভাবে অনুপ্রবেশকারীদেরকে এখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বা জেনুইন ভারতীয় মানে নাগরিকত্ব যাচাই বাছাই করা হচ্ছে, সেইকে কেন্দ্র করে নানা ধরনের ফেক ভিডিও, মিথ্যে ভিডিও আপনাদের সামনে আসবে। আমার প্রশ্ন হচ্ছে ফেক বা সত্যি ভিডিও কিনা সেটা আগে যাচাই করুন, বোঝার চেষ্টা করুন, তারপরে সিদ্ধান্তে আসুন। আমরা কেন এই কথাগুলো বলছি বারবার, যে পশ্চিমবাংলার রাজনীতি এখন নানা ধরনের নির্মাণ হয়, ভাষ্য হয়, নানা ধরনের নির্মাণ বা ভাষ্যে আমরা লক্ষ্য করি যে অসংখ্য মিথ্যে কথা বলে, আর ভোটারদের কাছে সেই মিথ্যেগুলো পরিবেশন করা হয়। যার সংগঠন যত জোরালো সে তত তাড়াতাড়ি ভোটারদের কাছে মিথ্যেগুলোকে নিয়ে চলে গিয়ে ভোটারদেরকে বিভ্রান্ত করে এবং আরেকটা বিভ্রান্তির উপর ভিত্তি করে ভোটাররা ভোটে রায় দেন বা ভোট দান করেন।
ফলে এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে একটা ভয়ঙ্কর জায়গা, সেটা কেন্দ্রের ক্ষেত্রে হোক, রাজ্যের ক্ষেত্রে হোক। আমরা আপনাদেরকে সতর্ক করতে পারি বারবার, যারই এই সতর্কটি পার্ট হিসাবে মুখ্যমন্ত্রী বোলপুরে যে সভা থেকে বলেছেন 22 লক্ষ বাঙালি এই পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে আপনারা এই রাজ্যে চলে আসুন। এই রাজ্যে চলে আসলে এখন শ্রমিকদের যা বেতন, কৃষি শ্রমিকদের যে বেতন, সেটা মানে মজুরি, সেটা আরো কমে যাবে। যদি 22 লক্ষ অতিরিক্ত মানে শ্রমিক বা পরিযায়ী শ্রমিকরা যদি এ রাজ্যে সত্যি মুখ্যমন্ত্রীর ডাকে ফিরে আসেন, তাহলে রাজ্যের বর্তমান যে মজুরির হার সেটা অনেক কমে যাবে। মানে কাজ পাওয়ার সুযোগও কমে যাবে এবং যারা আসবেন তাদের স্বনির্ভরতাও কিন্তু ভিন্ন রাজ্যে যে স্বাধীনভাবে নিজের কাজ নিজে করছি, নিজের পরিবার নিজে চালাচ্ছি, সেইটার পরিবর্তে রাজ্যে আসলে ভাতাজীবীতে পরিণত হতে হবে। ফলে বাঙালির আত্মঘাতী বাঙালি যাতে না হন এবং বাঙালি মানে হিসাবে বাইরের রাজ্যে নিজেকে প্রতিষ্ঠা করবার যে উদ্যোগ আপনারা নিয়েছেন, অনেকে প্রতিষ্ঠা পেয়েছেন, সেই উদ্যোগেই থাকা উচিত। যেখানে পুলিশ কোনো যদি হয়রানি করে, আমার মনে হয় প্রশাসনিক সাহায্য নিন, বিভিন্ন স্তরের সাহায্য নিন। যদিও দুর্ভাগ্যের যে এই সহযোগিতা মানে আমাদের বিরোধী দলগুলো কিন্তু সেইভাবে এগিয়ে আসেননি। কেবলমাত্র বিরোধী দলের নেতা একটা ইমেল ছাড়া আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যের যারা প্রধান বিরোধী দল আইনসভায়, তারা কেন হেল্পলাইন চালু করছে না? তাদের তো বিভিন্ন রাজ্যে সরকার আছে। যদি কোনো বাঙালি হ্যারাস্ট হয়, তাহলে সঙ্গে সঙ্গে তারা সেই হেল্পলাইনে ফোন করবেন এবং সহায়তা দেবেন। জেনুইন যদি তিনি অনুপ্রবেশকারী না হন, বাঙালি স্থায়ী ভারতীয় নাগরিক হন, তার রক্ষা করার দায়িত্ব তো রাজ্যের যারা বিরোধী দলে আছে তাদেরও। ফলে সেখানে কিন্তু বিরোধী দলের ভূমিকার খামতি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। দিনের শেষে এই বলেই আমি থামবো, সেটা হলো যে যেরকম মুখ্যমন্ত্রীর আবেদনটা কিন্তু নির্বাচনে জয়ের জন্য যথেষ্ট, কিন্তু বাঙালির স্বনির্ভর বাঙালি বা রোজগার রক্ষার প্রশ্নে কিন্তু বাঙালি জীবনে কিন্তু সেটা আত্মঘাতীর সমান হবে। ধন্যবাদ।